এটা 3D রুম। দেয়াল কখনো বিপ্লবকে থামাতে পারে না। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পথ পরিষ্কার প্রস্তাব ছিল, যেখান থেকে সহজেই পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মোম এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া। অরবিন্দ এবং মহেন্দ্র সহ প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এল নরেন্দ্রনাথ ঘোষের ব্রিটিশ সরকারের রাজসাক্ষী হয়েছে। সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশকে জানান। আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন বংশীকে হত্যার উদ্যোগ নিয়েছিল। পিস্তল আনা হয়েছিল। কানাইলাল এবং সত্যেন্দ্র সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন, কিন্তু শর্ত তার আগেই নরেন বংশের সঙ্গে দেখা করলেন। 1908 সালের 31 অগস্ট নরেন বংশের তাদের সঙ্গে দেখা করলেন। তার শরীরে তাকে শেষ করে দেওয়া হল। বিচারে কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু ফাঁসি। দুজনের বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দ আসে। তারা হাসতে হাসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাগারে পাঠানো হয়েছে। অনেককে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কারাগারে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছিল। অরবিন্দ ঘোষের মামলা লড়েছিলেন প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস। বিপ্লবের অনির্বাণ শিখাকে চিরপ্রজ্বলিত রাখাই ছিল প্রতিটি বিপ্লবীর একমাত্র কামনা। এই কামনা চরিতার্থ করতে যে কোনো শাস্তি তারা মাথা পেতে নিতে একটু পিছু। সেই আত্মত্যাগের সাক্ষ্য বহন করে আছে আলিপুর জেলের প্রতিটি দেয়াল। আজ শতাধিক বছর বাদে ভারত মাতাকে ব্রিটিশ শাসন মুক্ত করা এই অনারস প্রচেষ্টা জেলের প্রতিটি দেয়ালে অনুভূত